লন্ডনের সবচেয়ে বড় সিবিআই অফিসে আজকে আকাশকে ডাকা হলো, কেননা এখানে অনেক ক্রিটিক্যাল কেসের বিষয়ে আলোচনা করা হয়। হেডকোয়ার্টারে আকাশকে ডাকা হলো আলোচনা করার জন্য। আকাশকে এখানে আনতে হেলিকপ্টার পাঠাতে হয়েছিল, কেননা আকাশ অনেক দূরে থাকে, সেই জন্য হেলিকপ্টার করে আকাশকে সিবিআই অফিসে আনা হয়। আকাশ আসতেই ওখানে অনেক বড় বড় সিবিআই অফিসার আকাশকে স্বাগত জানায়। আকাশ ওদের সাথে হ্যান্ডশেক করে ভেতরে চলে আসে। স্যার, আকাশকে দেখেছেন? হ্যাঁ, বসো আকাশ। তোমার সাথে একটা কেসের ব্যাপারে কথা বলতে চাই। তার জন্য তোমাকে যে জায়গায় থাকতে হবে সেই জায়গাটা একটু নোংরা, কিন্তু তোমাকে ওখানেই থাকতে হবে, কারণ তাহলেই তুমি কেসটা হ্যান্ডেল করতে পারবে। তা না হয় বুঝলাম, কিন্তু থাকতে হবে কোথায়? একটা বস্তিতে, ওখানে থেকেই তোমাকে সব করতে হবে। তবে চিন্তা নেই, তুমি যে বস্তির রুমে থাকবে সেই রুমের ভিতরে একটা গোপন দরজা আছে। ওই দরজার ভিতর দিয়ে তুমি ঢুকলে তোমার নিজের বেডরুমের মতো রুম পাবে, কিন্তু ওপরে যেটা থাকবে ওটা শুধুমাত্র লোককে দেখানোর জন্য। এই নাও চাবি, তোমার সামনে ফাইল রাখা আছে, ওটা পড়লেই বুঝতে পারবে। স্যার, এতে করে আমার কিছু শর্ত আছে। কি কি শর্ত? আমাকে কেউ ফলো করতে পারবে না, আমি ওখানে একা একা থাকবো। প্রয়োজন ছাড়া কেউ আমার সাথে যোগাযোগ করতে পারবে না। তাছাড়া আমার পরিচয় যেহেতু ডাটাবেজে নেই, সেজন্য আমার পরিচয় কেউ জানবে না। কিন্তু আমার দরকার পড়লে আমি আপনার সাথে যোগাযোগ করব। তাই হবে। তাহলে স্যার, আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই। আকাশ ওখানে ওয়াশরুমে ঢুকে বস্তির ছেলেদের মতো অনেকটা নোংরা শার্ট প্যান্ট পরে নেয়। ভেতর থেকে বাইরে আসলে বড় স্যার তো চিনতেই পারছে না আকাশকে। বাহ, তুমি তো দেখছি এখনই সব চেঞ্জ করে নিয়েছো। কি করব স্যার, কাজ যেমন পোশাকও তেমন। তাহলে চলি স্যার। আকাশ ওই পোশাক পরে বেরিয়ে পড়ে। এইদিকে সিবিআই অফিসে কাজ করা যে কত কঠিন তা সবাই জানে। এখানে কাজ করতে হলে যে কোনো অফিসারকে অনেক রকমের বেশ ধরতে হয়, তাই কেউ আকাশকে কোনো প্রশ্ন করেনি। আকাশ অফিস থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলে আসে বস্তির কাছে। ট্যাক্সি থেকে নেমে বস্তির ভেতরে বাচ্চাদের চেঁচামেচি ও দুর্গন্ধ তো আছেই। আকাশ নিজের রুমটা খুঁজে নেয়। প্রথম দিন বিদায় আকাশ ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দরজা আটকিয়ে গোপন রুমে চলে যায়। ওর ভেতরের রুমটা অনেক সুন্দর। এখানে যেহেতু থাকতে হবে, তাহলে ফ্রেশ হয়ে নেই, তারপর না হয় বাকি কাজ করা যাবে। তাই আকাশ নিজের পোশাক ছেড়ে গোসল করে খাবার খেয়ে উপরের রুমে এসে শুয়ে আছে, কেননা আকাশ সাথে করে খাবার নিয়ে এসেছে। তখন দরজায় কেউ আওয়াজ করে। আকাশ ক্যামেরা চালু করে। ক্যামেরায় আকাশ একটা মেয়েকে দেখতে পায়, সাথে একটা ছোট্ট ছেলে। ছেলেটা খুবই ছোট ছিল, তবে ওর হাতে খাবার ছিল। এতটুকু একটা মেয়ের হাতে খাবার দেখে একটু অবাক হলো, কারণ খাবারটা আকাশের জন্য এনেছে। আকাশ খাবারটা নিয়ে ওই মেয়েটির হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিল। এতে মেয়েটি খুশি হয়ে চলে গেল। আকাশ খাবারের প্যাকেটটা খুলে ছোট্ট একটা রুটি দেখতে পায়। রুটি দেখে আকাশ কিছুই বলছে না, কারণ এখানে অনেক পরিবার আছে যাদের কাছে একটা রুটি অনেক মূল্যবান। এইদিকে আকাশের ফোনে কল আসে। জি স্যার, বলেন। তা ঠিকমতো পৌঁছেছো তো তুমি? জি স্যার, আমি ঠিক আছি, শুধু খাবারের সমস্যা আছে স্যার। আচ্ছা, চিন্তা করো না, বাজারে এসে তরকারি কিনে নিও। ঠিক আছে স্যার। এদিকে সন্ধে হয়ে যাওয়াতে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ এখানে কারো চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়, তাই ওখান থেকে বের হয়ে দেখার জন্য আসে। দেখে চারপাশে সব লোকজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ওদের দেখে আকাশ এগিয়ে যায়। তখন আকাশের গায়ের শার্টটা অনেক পুরনো ছিল। ওদের কাছে যেতেই, ও, কে রে তুই? এত বড় হয়েও এই বস্তিতে কি জন্য এসেছিস? আমি একজন সাধারণ মানুষ, টাকার অভাবে এখানে এসে থাকি। কিন্তু আপনারা এভাবে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছেন কেন? ও, তা কি তোকে বলতে হবে? একটা কথাও বলবি না, সোজা এখান থেকে সর, নয়তো এর ফল ভালো হবে না। দেখুন, যাই করেন না কেন, বস্তির কারোর ক্ষতি করবেন না প্লিজ। দেখ, বেশি ক্যাচাল পারিস না, এখান থেকে না সরলে কিন্তু ভালো হবে না। বুঝেছি, তোদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, মনে হচ্ছে সোজা অ্যাকশনে যেতে হবে। এরপর পাবেলের সাথে আকাশের মারামারি শুরু হয়ে গেল। ওখানে আকাশ ওদের 7 জন লোককে মেরে মাটিতে শুইয়ে দেয়। অনেকের গায়ে ময়লা লেগে আছে, তাই ওরা ওখান থেকে চলে যায়। পাবেল যাওয়ার আগে আকাশকে অনেক হুমকি দিয়ে চলে যায়।
ওরা চলে যাওয়ার পর আকাশ নিজের ঘরে এসে কোনো রকমের একটা শার্ট পরে বেরিয়ে পড়ে রাস্তায়। যাওয়ার সময় বড় অফিসার কল দেয়। আকাশ, তুমি যেখানে থাকো না কেন এক্ষুনি অফিসে চলে এসো। ওকে স্যার। আকাশ অফিসে চলে আসে। ওখানে একটা ফাইল দেওয়া হয় আকাশকে। ফাইল নিয়ে ওখান থেকে চলে আসে। ফাইল নিয়ে আকাশ বস্তিতে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লেগে সব পড়ে যায়। এতে করে ওদের দুজনের হাতে যা যা ছিল সব পড়ে যায়। সরি, আমি দেখতে পারিনি। ধাক্কা দিয়ে সরি বলা হচ্ছে? দেখুন, আমি ইচ্ছে করে দেইনি। কই থেকে যে এসব আজব মানুষ আসে কে জানে। দেখুন, আমি চলে যাচ্ছি, আমার ফাইলটা দিয়ে দিন। ইরা ফাইল দিয়ে দেয়। এতক্ষণ ফাইলটা ইরার হাতে ছিল, যা আকাশ ইরা থেকে নিয়ে নেয়। ওই নিয়ে বস্তিতে চলে আসে, কেননা এই বস্তির মাঝে আকাশকে এখন থাকতে হবে, নয়তো আকাশের পরিচয় অনেকে জেনে যেতে পারে। তাই এখানে থাকা। বস্তিতে এসে ফাইল পড়তে থাকে। ফাইল পড়ে যা বোঝার তা আকাশ বুঝে নিয়েছে। ওই দিন আকাশ রান্না করে ওখানে রান্না করতে করতে আকাশ বিরক্ত হয়ে যাচ্ছে, তাই বড় স্যারকে কল দেয়। স্যার, কোন জায়গায় এনে ফেলেন আমায়? সমস্যা মানে? এখানে পানি হতে রান্নায় সব কিছুতে সমস্যা হয় স্যার। তাহলে একটা কাজ করতে পারো, তুমি খাওয়ার বাইরে থেকে খেতে পারো, পানি না হয় বাইরে থেকে কিনে নেবে। স্যার, তাহলে তো পকেট পুরোই ফাঁকা হয়ে যাবে। আকাশ, তুমি কি আমার থেকেও নিজের পরিচয় লুকাচ্ছ মনে হয়? তোমার আগের একদিনের খরচ এখানে তুমি 1 মাসে শেষ করতে পারবে না। রাখি স্যার। এইদিকে ফাইল পড়া শেষ করে আকাশ বেরিয়ে পড়ে একটা ব্যাগ নিয়ে বের হওয়ার পর রাস্তায় এসে ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসে ভার্সিটিতে। ভার্সিটির গেট দিয়ে ভেতরে ঢুকে। তখন অনেক সকাল ছিল, তাই তেমন কেউ র্যাগিং করতে পারেনি। ওখান থেকে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরে ঢুকে একটা ফাইল দেখায়। স্যার, নিউ অ্যাডমিশন, লাস্ট সেমিস্টার। প্রিন্সিপাল স্যার আকাশের পা থেকে মাথা অবধি দেখতে থাকে। দেখা শেষ হলে অন্য আর একটা ভার্সিটির কাজ দেখে তাই কোনো কথা না বলে আকাশের ফাইলে সাইন করে দেয়, তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র রেখে দেয়। তাহলে স্যার আমি আসি। আকাশ প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খায়। এখানে আসতে না আসতে ধাক্কা শুরু করে দিয়েছিস? তোকে তো নতুন মনে হচ্ছে। দেখুন, আমি ইচ্ছে করে করিনি। আমি বের হচ্ছিলাম, আপনি নক না করে ঢুকতে গিয়েছেন, তাই তো। এই তোর সাহস কি করে হয় এভাবে মুখে মুখে তর্ক করার, তাও আমার সাথে? আমি কোথায় তর্ক করলাম? দাঁড়া, তোকে তো আমি দেখে নেব। আগে প্রিন্সিপালের সাথে কথা বলে নি। রোজা ভিতরে গেলে আকাশ ওখান থেকে দৌড়িয়ে চলে আসে মাঠের কাছে। ওখানে এসে আকাশ হাঁপাতে থাকে। যাক বাবা, বাঁচা গেল। আর একটু হলে তো। ওইদিকে রোজা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বের হয়ে আকাশকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর রোজা আকাশকে দেখতে পায়, তাই পেছন থেকে চেয়ে বলে, ওই, এই পাবেল, এই ছেলেটাকে ধর, তোর পাশে দাঁড়িয়ে আছে। এইদিকে রোজার চেঁচানোর আওয়াজ শুনে পাবেল পাশে তাকায়। পাশে তাকিয়ে আকাশকে দেখে। ও, তাহলে তুই এখানেও চলে এসেছিস? একবার আমার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিস, আর এখন যাও এসেছিস রোজার সাথে ঝামেলা শুরু করে দিয়েছিস। রোজা? এই রোজা মেয়েটাকে? পিছনে তাকিয়ে দেখ, তাহলেই দেখতে পাবি। আকাশ পেছনে তাকিয়ে দেখে রোজা। এই মেয়েটা আমার পেছনে কেন পড়ে আছে মনে মনে হয়। এইদিকে রোজা আকাশের সামনে চলে আসে। পাবেল, এই বস্তি মার্কা ছেলেটাকে একটু উচিত শিক্ষা দে। তার বলতে এর সাথে এমনিতেই আমার অনেক পুরনো হিসাব আছে, আগে ওই হিসাবটা শেষ করে নিই। এই বলে ওরা মারতে থাকে আকাশকে। এইদিকে আকাশ মার খেতে খেতে পালিয়ে আসবে, তখন ও ভুল করে রোজার সাথে আবারও ধাক্কা খায়। এই, তুই কি জীবনেও ভালো হবি না? রোজা যেই থাপড় দিতে যাবে তার আগে আকাশ পাশ কাটিয়ে চলে আসে। ওই দিনটা আকাশের জন্য অনেক খারাপ যাচ্ছিল। এইদিকে কয়েকদিন বস্তিতে থাকতে থাকতে এখানকার মানুষদের সাথে আকাশের অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তাই আকাশ সবসময় ওদের খেয়াল রাখত। কখনো কারো বিপদ হলে আকাশ ওদের পাশে গিয়ে দাঁড়াতো। এভাবে চলতে থাকে আকাশের দিনকাল।
এইদিকে তার সাথে আকাশ ভার্সিটি যায়। তখন খেয়াল করে রোজা আজকে অনেক সুন্দর করে সেজেছে, তাই আকাশ অনেকক্ষণ রোজার দিকে তাকিয়ে থাকে। ব্যাপারটা রোজা খেয়াল করে, যে আকাশের দিকে তাকাতে যাবে অমনি আকাশ পাশ কাটিয়ে চলে যায়। ওখানে যেতেই আকাশ কয়েকজন ছেলের সাথে ধাক্কা খায়। স্যার, বড় স্যার আপনাকে ডেকেছে, আপনার মোবাইল অফ, সেজন্য আমাদের পাঠিয়েছে। ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি। ওরা চলে যায়। এইদিকে আকাশ অফিসে চলে আসে। ওখানে এসে বড় স্যারের সাথে কথা বলতে থাকে। স্যার, গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে বলেন, নয়তো বস্তিতে কাজ আছে। তাহলে বোঝা যাচ্ছে তুমি বস্তির সাথে নিজেকে মানিয়ে নিয়েছো। যাক, ভালোই করেছো। তবে একটা কথা, তোমাকে দেখলেই যেন যে কেউ বস্তির লোকই মনে করে। স্যার, শুধু এই কথা বলার জন্য রেখেছেন, না আরও কিছু কথা বলবেন? গুরুত্বপূর্ণ কথা হলো, আজকে থেকে তোমার কাজ শুরু হবে। ওই বস্তিতে কে আসে কে যায় এগুলোর খোঁজ খবর তো রাখবেই, তার সাথে ভার্সিটিরও। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। তাহলে আমি এখন আসি। আচ্ছা, যাও। আকাশ ওখান থেকে চলে আসে বস্তিতে। এখানে এসে দেখে অনেকে ওদের বাড়ি মেরামত করছে, তাই আকাশ ওর রুমে গিয়ে চেঞ্জ করে বাইরে এসে ওদের সাহায্য করে। ওদের সাহায্য করার সময় হঠাৎই আকাশ খেয়াল করলো একটা অচেনা মেয়ে কাপড় পরে ওর পাশে দাঁড়িয়ে ওদের সাহায্য করছে। আকাশ মেয়েটির দিকে এক পলক তাকিয়ে আবারও চোখটাকে নামিয়ে নেয়, কেননা মেয়েটির চেহারাটা অতটা সুন্দর না হলেও কিন্তু অনেক মায়াবী মায়াবী লাগছিল। ওখানে থাকা সবাই মিলে কাজ শেষ করলো। তখন মেয়েটি আকাশকে বলে, ধন্যবাদ আপনাকে। আশ্চর্য, আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন? এই যে এই মানুষদের সাহায্য করছেন। আমি তো প্রথমে ভেবেছি আপনি ভেতরে গিয়ে আর আসবেন না, কিন্তু এখন দেখছি আপনি কাজ করতে চলে এসেছেন। ও, তাই বলেন? আমি তো কি নাকি ভেবে নিয়েছি। আচ্ছা, আপনাকে তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ, আমি এখানে গতকাল রাতে এসেছি, তাই ঘরটা একটু ঠিক করতেছি। তো আপনি কি এখানে একাই থাকেন? কেন বলুন তো? না, এমনি, কারণ একটা মেয়ে এভাবে রাতে একা একা থাকবে তাই বলছিলাম। সমস্যা নেই, আমি থাকতে পারবো, কিন্তু আপনাকে দেখতে অনেক ভালো মনে হচ্ছে। তাহলে আপনি এখানে কেন থাকছেন? কি করব, বিয়ে করিনি, তাই কোনো প্লেটে উঠতে পারিনি, তাই এই বস্তিতে থাকি 5 বছর ধরে। কিন্তু আপনি কেন? আমারও সেম অবস্থা। তা এখানে কোন ঘরটায় আপনি থাকেন? ওই যে সামনে ঘরটায়। আচ্ছা, আমার কাজে সাহায্য করছেন, ধন্যবাদ। রাতে এসে কফি খেয়ে যাবেন। এখানে কপি? তা আপনি কি করেন? তাহলে যাই। আকাশ ওখান থেকে এসে গোসল করে নেয়। গোসল করা শেষ হলে খাবার খায়। এইদিকে আকাশ ভাবতে থাকে, এরকম একটা মায়াবী মেয়ে এখানে থাকে, যদিও একটু কালো, তবে চেহারাটায় অনেক মায়াবী আছে। ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে যায়। সন্ধ্যের পর আকাশ ইরা রুমের দিকে যেতে থাকে। রুমের দরজা আটকানো ছিল, তাই আকাশ দরজায় টোকা দেয়। এর ফলে ইরা ভেতর থেকে বলে, বাহিরে কে? আমাকে সন্ধ্যার পর আসতে বলেছেন। ও আপনি, দাঁড়ান, দরজা খুলে দিচ্ছি। ইরা দরজা খুলে দেয়। এদিকে আকাশ ভেতরে গিয়ে ইরার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ইরা থেকে ইরার সম্পর্কে সবটাই জানে, ইরাও আকাশের সম্পর্কে জানে। এভাবে রাত হয়ে যাওয়াতে আকাশ বের হয়ে চলে আসে ওর বাসায়। ওখানে এসে আকাশ শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ বের হয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে। তখন আকাশ ইরাকে গিয়ে বলে, দাঁড়িয়ে আছেন যে? দুজনেই যেহেতু একই ভার্সিটিতে যাব, তাহলে একসাথে যাই। আচ্ছা, মেয়েটার মনে কোনো কুমতলব নেই তো? মনে কিছু না। হ্যাঁ, চলুন তাহলে একসাথে যাওয়া যাক। ওরা দুজনে হাঁটতে থাকে। কিছু দূর এসে ট্যাক্সিতে উঠে পড়ে। ওরা ট্যাক্সি করে চলে আসে ভার্সিটিতে। ওখান থেকে নেমে ওরা যে যার রুমের দিকে যাবে। তখন রোজা ও পাবেল ওদের ডাক দেয়, কিন্তু আকাশ ওই দিকে আসতে চাইছে না। তাই এবার রোজাও বলে, ওই এদিকে কি আসবি নাকি মার খাবি? আসতেছি। আকাশ ওদের সামনে গেলে ওরা আকাশকে নানানভাবে অপমান করে, যা এরা দূর থেকে দাঁড়িয়ে বুঝতে পারে। আকাশ সব কথা শুনে ক্লাসে আসে। ওখানে আকাশ লক্ষ্য করে কিছু কিছু ছেলে ক্লাসের ভেতরে ড্রাগসের ব্যবসা করছে। ওরা একজন আরেকজনকে ড্রাগস দিচ্ছে। আকাশ ওই ছেলেগুলোকে চিনে রাখে, কেননা এদের মাধ্যমে আকাশ অনেক জায়গায় পৌঁছাতে পারবে। ওই দিন আকাশ ক্লাস শেষ করে একটা জায়গায় আসে। ওই জায়গাটা একটা সমুদ্রের ধারে। ওখানে আসার কারণ হচ্ছে আকাশের বেশিরভাগ হাতিয়ার এখানে রাখা হয়।
ওখানে আকাশ নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসে বস্তিতে। ওখানে এসে নিজের রুমে চলে যায়। যাওয়ার কিছুক্ষণ পরই কেউ একজন দরজায় টোকা দেয়। দরজা খুলতেই তাকিয়ে দেখে ইরা। আপনি এখানে? না মানে ওইরকম কিছু একটা। আমি ভার্সিটিতে পড়ি, এখান থেকে ভার্সিটিও কাছে। আচ্ছা বাকি কথা রাতে আসবেন তখন বলবো। ভার্সিটির ক্লাস শেষে আমার জন্য অপেক্ষা কেন করেননি? যাও, এসেছেন সন্ধ্যের দিকে। আমার ক্লাস তো 1 ঘন্টা শেষ হয়ে যায়। ওখান থেকে কিছু টুকটাক কাজ করি, নয়তো খাবারের খরচ কোথায় পাবো? আমার 3 ঘন্টা হয় ক্লাস, তবুও ঠিক বলেছেন। আমিও অন্য বাসায় কাজ করি, বুঝতেই তো পাচ্ছেন। ভেতরে এসে কথা বলেন। থাক, পড়তে বসবো। আচ্ছা ওই ছেলেগুলো কারা? ছেলেগুলোর কথা শুনে আকাশ অনেকটা আশ্চর্য হয়ে যায়, কেননা ছেলেগুলোর কথা ইরা কি করে জানলো তাই ভেবে। আপনি কি করে জানেন এই ছেলের কথা? আরে আপনি যখন ভার্সিটিতে গিয়েছেন তখন দেখলাম একটা ছেলে আপনাকে কি যেন বলছিল, মনে হচ্ছে আপনাকে র্যাগিং করছিল। ওই ছেলে? আসলে আমরা তো বসতে থাকি, এখানে থাকা কাউকে তো কেউ ভালো চোখে দেখে না, তাই। ও তাই বলেন। আচ্ছা আমি এখন যাই। এইদিকে ইরা চলে যায়। ইরা যাওয়ার পর আকাশ রাতে বেরিয়ে পড়ে, বেরিয়ে ভার্সিটিতে যায়। ওখানে যে যে ছেলেগুলো এই ড্রাগস বিক্রি করে আকাশ ওদের ধরে ওর সিক্রেট রুমে নিয়ে আসে। ওদের উপরে অনেক রকমের টর্চার করে ও। ওদের মুখ থেকে কোনো নামই বের করতে পারিনি, তাই আকাশ একটু চিন্তিত, কেননা ওদের মুখ থেকে যে করেই হোক আকাশ নাম বের করবেই। তাই অনেক ভয়ঙ্করভাবে ওদের শাস্তি দেয়। এই শাস্তি সহ্য করতে না পেরে ওরা কয়েকজনের নাম বলে দেয়। আকাশ ওদের ওখানেই আটকে রাখে, কেননা ওদের ছেড়ে দিলে বাকিরা বুঝে যাবে সব কিছু, কেননা ওদের ধরা পর্যন্ত ওদের ছাড়া যাবে না। ওদের ওখানে রেখে আকাশ বস্তিতে চলে আসে। বস্তিতে এসে দেখে ইরা ওর রুমের দরজা খুলে ভেতরে ঢুকছে। যদিও ইরা আকাশকে দেখেনি, তাই আকাশ চুপি চুপি দরজা খুলে ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে আকাশ ভাবতে থাকে, এই মেয়েটা এত রাতে বাইরে কেন? কোনো গন্ডগোল হয়নি তো? পরের দিন সকালে আবারও ইরা আকাশের সাথে বের হয়। ভার্সিটি গিয়ে ওরা জানতে পারে ভার্সিটি থেকে কে বা কারা ভার্সিটির কয়েকজন ছেলেকে ধরে নিয়ে গেছে, কিন্তু কোথায় আছে ওরা এই ব্যাপারে এখনও কেউ কিছু জানে না। কিছুই তো বুঝতে পারছি না, ভার্সিটির ছেলেদের তুলে নিয়ে গিয়ে কার বা কি লাভ হবে? মনে হয় ওদের বাবা মায়ের থেকে পাউন্ড নেবে। হতেও পারে। এরই মধ্যে রোজা ও পাবেল এসে হাজির হয়েছে। হেই দাঁড়া, তুই ওই ছেলেদের নেওয়ার পিছনে তোর হাত নেই তো? কি বলছেন? আমি কিভাবে? কারণ ওরা তোকে মেরেছিল, সেই জন্য তুই ওদেরকে। ওই ঘটনা তো 20 দিন হয়ে গিয়েছে, এতদিন পর কেন নিতে যাব বলেন? আমার তো তোকেই সন্দেহ হচ্ছে। আর তোরা দুজনে কি ভাই বোন নাকি, যে দুজনেই এরকম ময়লা জামা পরে আছিস? আসলে আমরা দুজনেই। বস্তিতে থাকিস তাই তো? হ্যাঁ থাকি। দেখ, যদি আমি জানতে পারি এর পিছনে তোর হাত আছে তাহলে তোকে কি হাল করব নিজেও বুঝতে পারবি না। স্যার আসবো কি? হ্যাঁ আসো। ওই দিকটাও কোনো খবর পেলে? ভার্সিটিতে 2জন ড্রাগস বিক্রি করার ছেলেকে ধরেছি। ওদের থেকে অনেকেরই নাম বের করেছি, তার উপর ওখান থেকে পাবেল ও রোজা। এদের দুজনের ডিটেলস আমাকে যত তাড়াতাড়ি পারেন একটু সংগ্রহ করে দেবেন। তাই হবে, তুমি ওদের ছবি দিয়ে যাও, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে আকাশ, তাই হবে। তুমি তাহলে এখন আসতে পারো। স্যার আজ রাতে আমি একটা মিশনে যাব, তাই 5 জন লোক রেডি রাখবেন। আমি রাতে আসব। কিসের মিশন? আমি তো এই ব্যাপারে কিছু জানি না। স্যার ওই মিশন সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না, শুধু আমার জন্য লোক রাখবেন। যদি না রাখতে পারেন তাহলে বলে দেবেন। এখন আসি তাহলে। এইদিকে আকাশ চলে আসে। অন্যদিকে বস্তিতে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। ওখানে এসে খেয়াল করে ইরা রুমের দরজা বন্ধ, তাই আকাশ ওর রুমে চলে গেল। ওখানে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রাত 8টায় আকাশ বের হয়ে অফিসে চলে আসে। অফিসে এসে নিজের পোশাক পরে নেয়, যে পোশাকে আকাশের শরীরে একটা পশমও দেখা যায় না। গায়ে কালো বুলেট প্রুফ জ্যাকেট, পরনে প্যান্ট, পায়ে কালো বুট, চোখে হোলোগ্রাম চশমা। এক কথায় দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এইদিকে আকাশের সাথে যারা যারা যাবে ওরাও একই রকমের পোশাক পরেছিল। ওরা ওখান থেকে একটা হেলিকপ্টারে উঠে হেলিকপ্টার সোজা একটা আইল্যান্ডের কাছে আসে।
আইল্যান্ডের কাছে আসলে ওরা 5 জন লাফ দেয় ওখান থেকে। প্যারাশুটের মাধ্যমে ওই আইল্যান্ডের ভেতরে এসে নামে। তোমাদের মধ্যে একজন থাকবে বাইরের বাহিরে, সে দূর থেকে শ্যুট করবে। বাকিরা আমার সাথে আসো, সবাই হলোগ্রাম অন করে নাও, তাহলে শত্রুদের দেখতে পারবো। ওরা আকাশের কথা হ্যাঁ বলে ভেতরে যেতে থাকে। ওরা ভেতরে যেতে যেতে অনেক লোককেই দেখতে পায়। যাকেই ভেতরে দেখছে তাকেই মেরে ফেলছে। এইভাবে অনেক লোককে ওরা মেরে ফেলেছে। এইদিকে যতই সামনে এগোচ্ছে ততই বিপদ আরও বাড়ছে, কেননা সামনে অনেক ল্যান্ডমাইন আছে, যার উপর পা পড়লে বাঁচার আশঙ্কা 1% আছে। তাই ওদের অনেক সাবধানে যেতে হচ্ছে। তোমরা হলোগ্রাম সেটিং পাল্টে নাও, মানুষের অস্তিত্ব বদলে ল্যান্ডমাইনের অপশন দিয়ে রাখো, তাহলে এই চশমাই ল্যান্ডমাইনগুলো দেখতে সাহায্য করবে। ওরা তাই করলো। ল্যান্ডমাইন অপশন অন করতেই 20 থেকে 25টা দেখতে পেল। ওরা সাবধানে ওই জায়গাটা পার হলো। ওই জায়গা পার হওয়ার সময় ওদের উপরে অনেক আক্রমণ হতে থাকে। এতে করে ওদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে, কিন্তু প্যান্টের ভেতরে বুলেট প্রুফ কভার থাকায় বেঁচে গেল। ওরাও পাল্টা গুলি করতে থাকে, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তাই সেটিং চেঞ্জ করে আবারও আগের মতো করে নেয়। এবার সব কিছুই দেখতে পাচ্ছে। এবার একে একে ওদের মারতে থাকে, সাথে ভেতরে ঢুকতে থাকে। অনেক ভেতরে গিয়ে ওরা সবাইকে মেরে ফেলে। এখন শুধুমাত্র এই জায়গায় একটা টাইম বোম সেট করে দিলেই এই জায়গাটা ধ্বংস হয়ে যাবে। সব কিছু ঠিক করে নিল, তখন দরজায় বাড়ি দেওয়ার শব্দ এলো। কোথা থেকে দরজা ঢোকার শব্দ আসছে? তোমরা এখানে দাঁড়াও, আমি দেখছি। আকাশ দরজা খুলে দেখে ইরা। এইদিকে ইরা এখানে কি করে আসবে তা আকাশ বুঝতেই পারছে না। ইরার কাছে গিয়ে, আপনি এখানে কি করছেন? আমাকে ওরা তুলে নিয়ে এসেছে। চলুন আমার সাথে। আমি যাব না, বাইরে অনেক বিপদ, বের হলে ওরা আমাকে মেরে ফেলবে। দেখুন, বাইরে কোনো বিপদ নেই, তাই আপনি সেফলি আমার সাথে আসতে পারেন। ভেতরে কি আর কোনো মেয়ে আছে? না, আমি একা আছি এখানে। তাহলে আমার সাথে আসেন। আকাশ ওর হাত বাড়িয়ে দিলে ইরাও ওর হাতটাকে বাড়িয়ে দেয়। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে বের হয়ে আসে। আসার সময় টাইম অন করে দেয়। ওরা ওখান থেকে চলে আসে। কিছু দূর এসে হেলিকপ্টার থেকে দড়ি ফেলে। ওরা একে একে দড়ি বেয়ে উপরে হেলিকপ্টারে গিয়ে উঠে পড়ে। আকাশ ইরাকে কাঁধে নিয়ে উপরে উঠে আসে। ওরা আইল্যান্ড থেকে কিছুটা দূরে আসলে ওই আইল্যান্ডটা বোমের কারণে পুরো আইল্যান্ডটাই ধ্বংস হয়ে যায়। আর একটু হলে তো আপনি এখানে থেকে মরে যেতেন। আমি আপনাদের কথা শুনে টোকা দিই, কারণ আমার ক্ষুধা লেগেছিল সেজন্য। এই নিন খাবার, আপনি এইগুলো খেয়ে খেদা মেটান। ইরা আকাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে চিকেন খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ এবার ইরাকে প্রশ্ন করে, আচ্ছা, ওরা আপনাকে এখানে কি করে আনলো? কিন্তু আপনাদের পরিচয় কি? এবার তো হেলমেট খুলতে পারেন। তা সম্ভব নয়। এভাবেই 5 জন আমরা কেউ কারো নাম তো দূরের কথা, চেহারাও দেখিনি, তাই দেখতে পারবেন না। এখন বলেন কিভাবে এখানে আসলেন? আমি ভার্সিটি থেকে ফিরছিলাম, তখন কয়েকজন লোক আমার সামনে এসে আমাকে অজ্ঞান করে ফেলে। এরপর আমার কিছু মনে নেই। আপনি থাকেন কোথায়? বস্তিতে। বস্তিতে? কিন্তু আপনাকে দেখে তো বস্তির মেয়ে মনে হচ্ছে না, কেননা আপনার পোশাক তো তেমন নয়। আসলে আমি ভার্সিটিতে গিয়েছি, তাই ওখানে যেতে তো ভালো পোশাক পরতে হয়, সেজন্য। এইদিকে আকাশ ভালো করেই বুঝতে পারছে ইরা মিথ্যে কথা বলছে, কেননা ইরা তো আকাশের সাথে গিয়েছিল ভার্সিটিতে। তখন তো অন্য আরেকটা পোশাক ছিল, কিন্তু এখন তো আরেকটা পোশাক। আকাশ সবটা বুঝেও ইরাকে প্রশ্ন করলো না আর। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাকে নিয়ে এখন কোথায় যাচ্ছেন? তার আগে এটা বলেন আপনাকে কোথায় নামিয়ে দিতে হবে? আমি যেখানে থাকি ওই বস্তির পাশে। পাইলট, ওই জায়গার উপর দিয়ে যেও, ওনাকে নামতে হবে। পাইলট ওই জায়গার দিকে যেতে থাকে। বস্তির কাছাকাছি একটা জায়গায় এসে হেলিকপ্টার থামে। দড়ি বেয়ে নিচে নামতে কি পারবেন? না। এরপর আকাশ ইরাকে আবারও কোলে নেয়। এবার উপর থেকে ওরা দড়ি ছাড়ছে আর ওরা নিচে নামছে। নিচে নামিয়ে দিয়ে আকাশ যে আবারও উপরে উঠতে যাবে, তখন ইরা বলে, যাওয়ার আগে আপনার নামটা তো বলে যাবেন। নামটা না হয় পরে জানতে পারবেন। আকাশ ওখান থেকে আবারও হেলিকপ্টারে উঠে যায়। ইরা ওখান থেকে বস্তিতে ঢুকে নিজের রুমে চলে যায়। উফ, একটুর জন্য বেঁচে গেছি। যদি ওনারা না আসতো তাহলে তো আজকে প্রাণটাই যেত।
এইদিকে আকাশ অফিসে এসে ওর পোশাক চেঞ্জ করে আবারও বস্তিতে চলে আসে চুপি চুপি। অনেক সাবধানের সাথে আকাশ ভেতরে ঢুকে যায়। এদিকে পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তখন 10টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে ইরা কার সাথে যেন ঝগড়া করছে, তাই আকাশ ওখানে যায়। কি হয়েছে? আপনি এভাবে কার সাথে? আরে আমি তো ফোনে কথা বলছি। তাই বলে এত জোরে? কি করব, যার সাথে কথা বলছি ও আবার কানে একটু কম শুনে, তাই জোরে বলতে হচ্ছে। কিন্তু আপনি এখনো এখানে ভার্সিটিতে যাবেন না? আসলে রাতে ঘুম হয়নি, তাই ঘুমের ওষুধ খেয়েছিলাম, কিন্তু আপনি নিজে তো দেখি যাননি। আর বলবেন না, আমি নিজেও ঘুমাতে পারিনি। ঘুমাবে কি করে? রাত 4টা এখানে এসছো, ঘুমানোর সময় পেয়ে কোথায়? হ্যাঁ, কিছু কি ভাবছেন? না। ওরা কথা বলার মাঝে কয়েকজন লোক আসলো এই বস্তিটা ভাঙতে। ওরা বস্তি ভাঙার জন্য সব রকমের গাড়ি নিয়ে এসেছে, সাথে কিছু পুলিশ এবং উকিলকে নিয়ে। আকাশ ওদের সাথে কথা বলে জানতে পারে এই জায়গাটা নাকি কেউ একজন কিনে নিয়েছে, তাই ওই লোকটা এখন এই জায়গাটা খালি করতে চাইছে। এইদিকে এখানে থাকা মানুষগুলো তো অনেক অসহায় হয়ে পড়েছে, কেননা এখান থেকে চলে গেলে ওদের থাকার কোনো জায়গা নেই, সেই জন্য। দেখুন, আপনার কাগজপত্র বের করেন। ওই বস্তির ছেলে, তুই কাগজপত্র সম্পর্কে কি বুঝবি? আপনাকে দেখাতে বলেছি, দেখান। দেখুন, এই কাগজটা নকল, তাই আপনারা এখান থেকে আসতে পারেন। কি? ওই তোর মাথা ঠিক আছে তো? এই কাগজটা আমরা নিজেরা চেক করে এনেছি, এটা তো কিছুতেই নকল হতে পারে না। এটা যে কতটা আসল তা আপনার পেট দেখে বোঝা যাচ্ছে, তাই আপনি এখান থেকে যাবেন কি না তা বলেন, নয়তো আমি বড় কোনো অফিসারকে এখানে ডাকবো। পুলিশ অফিসার আকাশের কথায় বুঝতে পারে আকাশ কাগজপত্র খুব ভালো করেই বুঝতে পারে, নয়তো উকিল নিজের হাতে তৈরি করার পরেও কি করে বুঝে গেল সেটাই ভাবছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পুলিশ ওখান থেকে চলে যায়। এইদিকে ওরা যাওয়ার পর বাকি সবাই আকাশকে প্রশংসা করতে থাকে। ওরা এখন আকাশকে আগের চেয়েও অনেক ভরসা করতে শুরু করে দিয়েছে। সত্যি আজকে ভার্সিটিতে না গিয়েই ভালো করেছেন, নয়তো ফিরে এসে এই বস্তি আমরা আর দেখতে পেতাম না। তা ঠিক বলেছেন। তাহলে এখন কি করবেন? ভাবছি একটু ঘুরতে বের হব, কিন্তু কার সাথে যাব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এইদিকে আকাশ ইরার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে ইরা আকাশের সাথে যেতে চাইছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমি আপনাকে নিয়ে যাব? সত্যি? তাহলে ভালো কিছু জামা পরে নিন। আপনি তাহলে 15 মিনিট অপেক্ষা করেন। এইদিকে ইরা চলে যায় রেডি হওয়ার জন্য। অন্যদিকে আকাশ ভাবে ইরা কেন আকাশের সাথে যাওয়ার জন্য হ্যাঁ বলে দিল। এইসব ভাবতে ভাবতে আকাশও নিজে রেডি হয়ে বেরিয়ে এলো। ওরা দুজনে বস্তি থেকে বের হয়ে রাস্তায় চলে আসে। ওখান থেকে একটা ট্যাক্সিতে উঠে পড়ে এবং একটা সমুদ্রের কাছে আসে। ওখানে আকাশ ট্যাক্সি ভাড়া দিয়ে দেয়। ভাড়া দিয়ে ওরা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর ইরা পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়। পড়ে গেলেন কি করে? জানি না, মনে হচ্ছে কোনো কিছুর সাথে। বুঝতে পেরেছি। এখন তাহলে উঠে হাঁটা ধরেন। আপনার হাতটা বাড়িয়ে দিন। আকাশ হাতটাকে বাড়িয়ে দেয়, কিন্তু ইরা উঠতে যাবে তখনও পায়ে ব্যথা অনুভব করে, তাই দাঁড়াতে পারলেও হাঁটতে পারছে না। আমি তো হাঁটতে পারছি না। আঘাতটা একটু বেশি মনে হচ্ছে লেগেছে। এখন কি করা যায়? হাঁটবেন কি করে? ওটাই তো ভাবছি, এখন বাসায় যাব কি করে। আপনি কিছু মনে না করলে আপনাকে করে নিতে যেতে পারি। কি কোলে? এছাড়া কোনো উপায় নেই, তবে একটা উপায় আছে। চাইলে আমার কোলে না উঠে এখানে যে কারোর কোলে উঠতে পারেন। না থাক, তাহলে আপনিই কোলে নেন। অপরিচিত কারো কোলে ওঠার চেয়ে পরিচিত কারো কোলে ওঠাই ভালো। ইরা আকাশের কোলে উঠে পড়ে। আকাশ ইরাকে নিয়ে হাঁটতে থাকে, কেননা ওরা এখনও পাহাড়ে উঠতে পারেনি, তাই এখন আকাশ ইরাকে নিয়ে পাহাড়ে উঠবে। আপনার থেকে অনেক হালকা। কি বলছেন? 60 কেজি আপনার থেকে হালকা মনে হচ্ছে? একটু কমই মনে হচ্ছে। আচ্ছা, আমাকে নিয়ে পাহাড়ে উঠতে তো আপনার কষ্ট হয়ে যাবে। কিছু হবে না, আপনি শুধু নড়াচড়া না করলেই হয়। তাহলে আপনার ডান হাতটা এক হয় আর একটু নিচে নামান, নয়তো আর একটু উপরে উঠিয়ে ধরেন। মানে? এখন যে জায়গায় হাত দিয়ে ধরে আছেন ওই জায়গা ছাড়া বাকি জায়গায় ধরতে পারেন।
এইদিকে ইরার কথায় আকাশ কিছু একটা আন্দাজ করতে পেরেছে, তাই ভালো করে অনুভব করে আকাশ অনেকটা লজ্জা পায়। বিশ্বাস করেন আমি ইচ্ছে করে। ঠিক আছে, এত কষ্ট করছেন আমার জন্য, তাই এইটুকু ছাড় তো দিতেই পারি। তাহলে কি এই জায়গায় এখনো ধরে রাখবো? এই না না, এইদিকে আকাশ ইরাকে নিয়ে পাহাড়ে ওঠে। তবে এখানে ওঠার জন্য গাড়ির ব্যবস্থা আছে, তাই আকাশ ইরাকে গাড়িতে করে নিয়ে গিয়ে উপরে ওঠায়। ওখানে ইরাকে কোলে থেকে নামিয়ে দাঁড় করায়। ইরা এক পায়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছে। অনেক সুন্দর তো, সত্যি অসাধারণ জায়গাটা। ওরা ওখানে অনেকক্ষণ থেকে আবারও নিচে নামে। নিচে নামার পর নিন, কোলে নিন, কিন্তু এবার হাতটা ওখানে রাখবেন না। কোন জায়গায়? আকাশের কথায় ইরা এবার রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আরে এভাবে তাকাবেন না, ভয় করতেছে তো। আকাশের কথা শুনে ইরা হেসে দেয়। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরার হাসি দেখতেছে। সত্যি কত মায়া আছে এই হাসিতে। এর আসল পরিচয় তো আমাকে জানতে হবে, কেননা ওই রাতে ঘটনার পর তো মনে মনে। কি ভাবছেন? এক পায়ে দাঁড়াতে দাঁড়াতে তো আমার পায়ে ব্যথা করছে। ইরার কথায় আকাশ আবারও ইরাকে কোলে নেয়, কিন্তু এবার আকাশের থেকে একটু ভারী মনে হচ্ছে। আপনি হঠাৎ এইভাবে হাঁটতেছেন কেন? ঠিক করে ধরুন আমাকে। ধরার মতো করে কিছু খুঁজে পাচ্ছি না, সেজন্য ধরতে পারছি না। এরপর ইরা কি যেন ভাবতে থাকে। ভাবা শেষ হলে ইরা নিজে আকাশের ডান হাতটা নিয়ে ওখানে রাখে। এতে করে আকাশ অনেকটা অবাক হয়। অবাক হওয়ার কিছু নেই, অনেকটা পথ যেতে হবে, তাই আমি চাই না আমাকে কোলে নিয়ে আপনার অসুবিধা হোক। তবে এতটুকু বলবো, নিজেকে একটু কন্ট্রোলে রাখবেন। তাই হবে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে হাঁটছে, অন্যদিকে ইরা বারবার আকাশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওখান থেকে ওরা সমুদ্রের কাছে রাস্তায় চলে এলো। সমুদ্রের এখানে বালু থাকায় এই জায়গায় কোনো গাড়ি নেই। ওখান থেকে ট্যাক্সি করে আকাশ ইরাকে হাসপাতালে নিয়ে আসে। ওখানে ডক্টর ইরার পাটাকে বেঁধে দেয়, সাথে এও বলে 4 থেকে 5 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওখান থেকে আকাশ ইরাকে নিয়ে বস্তিতে চলে আসে। ওখানে ইরাকে ও রুমে নিয়ে গিয়ে দিয়ে আসে। আপনি তাহলে রেস্ট করেন, আমি খাবার রান্না করে আপনার জন্য একসাথে নিয়ে আসবো। আমার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে। কোনো ব্যাপার না। আকাশ ওখান থেকে এসে ফ্রেশ হয়ে নেয়। এরপর রান্না করে ইরার কাছে যায় এবং ইরাকে খাইয়ে দেয়। এদিকে ইরা খেতে খেতে কিছুটা চোখের পানি পড়ে যায়। কাঁদছেন কেন? আমি আপনার কেউ হই না, অথচ আমার জন্য কত কি করছেন। আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমার ক্ষতি করতে চাননি, শুধু। দেখুন, ওটার জন্য আমি দুঃখিত। আপনি একটা পিচ্ছিল জামা পরেছেন, হাত দিয়ে ধরলে পিচ্ছিল খায়, তাই ধরার জন্য। থাক, বলতে হবে না আর। এখন আমি একা একা থাকবো কি করে এখানে? খাবোই বাকি। চিন্তা করবেন না, আমি আপনার জন্য না হয় খাবার নিয়ে আসবো। বাকি কাজটা না হয় একটু হেল্প করে দিলাম। ঠিক আছে। তাহলে আমি যাই, রাতে দরকার হলে আমাকে কল দেবেন। নাম্বার তো নেই। 970... দরকার হলে কল দেবেন। আচ্ছা। আকাশ নিজের রুমে চলে আসে। ওই রাতে আকাশকে আসিফ কল করে। কথা হলো আপনাকে এখনই আমার অফিসে আসতে হবে। হ্যাঁ বলো আসিফ। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? কথাটা হলো, তাই বলে এত রাতে? জি স্যার, অনেক আর্জেন্ট। আচ্ছা, আসছি। এইদিকে আকাশ অফিসে যাওয়ার আগে ইরাকে কল দিয়ে জিজ্ঞাসা করে ওর কোনো সাহায্য লাগবে কি না। কেননা আকাশ এখন বের হয়ে গেলে কখন আসে তার ঠিক নেই। কিন্তু ইরা জানিয়ে দেয় কোনো সমস্যা হচ্ছে না। তাই আকাশ অফিসের দিকে চলে আসে। এত জরুরিভাবে ডেকেছেন? তুমি যে দুজনকে তোমার সেফ হাউসে রেখেছো, ওরা এখন কোথায়? ওরা তো এখনও ওখানে আটকে আছে। আরও একটা মিশন আছে, ওটি শেষ না হওয়া পর্যন্ত ওদের চাচ্ছি না। তাই বলে এতদিন ওদের আটকে রাখবে? দেখুন স্যার, আমি আগেও আপনাদের বলেছি আমি শুধুমাত্র এখানে কাজ করতে এসেছি। আপনারা আমাকে আমার দেশ থেকে নিয়ে এসেছেন কাজের জন্য, তাই আমি আমার মতো করে কাজটা শেষ করে চলে যাব। পথে যদি আপনারা এইভাবে কাজে ব্যাঘাত করেন, তাহলে আমি আমার দেশের সাথে কন্ট্যাক্ট করে চলে যাব। আরে তুমি রেগে কেন যাচ্ছ? ঠিক আছে, তোমার যেভাবে কাজ করতে হয় সেভাবে কাজ করো, শুধু মাঝে মাঝে আমাকে একটু জানিয়ে রাখলেই হবে।
প্রয়োজন হলে অবশ্যই জানাবো। তাহলে স্যার এখন চলি। এইদিকে আকাশ চলে আসে। ওখান থেকে এসে বস্তিতে ও রুমে চলে যায়। ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে আকাশ সকালবেলায় ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে ইরার জন্য নাস্তা নিয়ে ও রুমের দিকে যেতে থাকে। দরজা বন্ধই ছিল, তাই টোকা দিতেই খুলে গেল। ভেতরে গিয়ে দেখে ইরা মোবাইল টিপতেছে। ও আপনি এসেছেন? তো এখন কেমন লাগছে? কিছুটা ভালো। এইগুলো খেয়ে রেস্ট করেন, আমি একটু বের হবো। আস্তে আস্তে বিকেল হবে, তাই এই বক্সে আপনার দুপুরে খাবার আছে, এখানে পানি রাখা আছে, দুপুরে খেয়ে নেবেন। আশা করি অন্য কোনো সমস্যা হবে না আর। তা তো বুঝলাম, কিন্তু আমার তো গোসল করতে হবে, একা একা তো পারবো না। তাই আপনি যদি... তারা নাস্তা করে নিন, এদিকে আমি আপনার গোসলের ব্যবস্থা করতেছি। ইরা নাস্তা করতে থাকে। অন্যদিকে আকাশ সব কিছু ঠিক করে নেয় ওয়াশরুমের ভেতরে। ইরার খাওয়া শেষ হয়ে গেলে ইরাকে ধরে নিয়ে ছোট্ট একটা আলমারির কাছে নিয়ে যায়। ওখান থেকে ইরা জামা এবং যাবতীয় কাপড় নিয়ে নেয়। হয়ে গেছে। আবারও ইরাকে নিয়ে গিয়ে ওয়াশরুমের ভেতরে একটা চেয়ারে বসায়। পেন্ডিস করা পাটা আর একটা চেয়ারের উপর রাখে, যাতে করে ওই পাটা ভিজে না যায়। এবার তাহলে আপনি তাড়াতাড়ি গোসল করে বের হন, আমাকে আবার বেরোতে হবে। ইরা গোসল শেষ করে জামা বদলিয়ে ওইগুলো ধুয়ে বের হয়। ৪৫ মিনিট পর ইরা বের হয়। এইদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ভেজা চুলে ইরাকে অনেক ভালোই লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আমাকে ধরুন। আকাশ ইরাকে ধরে, দড়িতে ওর জামাগুলোকে শুকাতে দেয়। এরপর ইরাকে নিয়ে গিয়ে বিছানার উপরে রাখে। তবে আজকে ইরাকে একটু বেশি যেন সুন্দর লাগছে, কেননা আগে মুখটা অনেকটা কালো ছিল, কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। কি দেখছেন? কিছু না, তাহলে আমি যাই, এখানে সব রাখা আছে, কোনো সমস্যা হবে না। আকাশ চলে আসে অফিসে। অফিসে এসে আজকে আবারও কয়েকজন লোককে নিয়ে বেরিয়ে পড়ে, কেননা এই মিশনটা শেষ হলে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। তাই আজকের মিশনটা হবে জঙ্গলের ভেতরে। তাই আগের মতন সব কিছু রেডি করে নিয়ে নেয়। ওরা ওখানে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোনো কিছুই ওদের চোখে পড়ছে না। তাই ওরা একটা ক্যামেরা বের করে। ওই ক্যামেরার সাহায্যে জঙ্গলের ভেতরে কোনো ধাতু থাকলে তা এই ক্যামেরায় ধরা পড়বে। ঠিক তাই হলো, অনেক দূরে একটা ধাতুর সন্ধান পেল, তাই ওখানে চলে গেল। ওখানে গিয়ে ম্যানহোলের ঢাকনার মতো একটা প্লেট দেখতে পেল। ওই প্লেটটা সরিয়ে ওরা ভেতরে যেতে থাকে। তাও 10 জন এসেছে। ওরা ভেতরে গিয়ে একে একে ওরা সবাইকে মারতে থাকে। ওদেরও গুলি লাগে, কিন্তু পোশাক বুলেটপ্রুফ হওয়াতে কোনো আঘাত ওদের লাগেনি। আসিফ, তুমি এদিকে যাও, 4 জনকে নিয়ে আমি বাকি 4 জনকে নিয়ে এদিকে যাচ্ছি। ওরা ভাগ হয়ে ভেতরে যেতে থাকে। এরপর ওখান থেকে আবারও আলাদা আলাদা ভাগ হয়ে ভেতরে গিয়ে একে একে ওদের সবাইকে মারতে থাকে। কিন্তু আজকে বাড়তি কোনো লোককে ওরা পেল না, তাই প্রতিটা জায়গায় বোম রেখে এসেছে, যা রিমোট দিয়ে ব্লাস্ট করবে। ওখান থেকে বের হয়ে ওরা উপরে আসে এবং ওই জায়গায় ব্লাস্ট করে দেয়। এই খবরটা মিস্টার ডেভিলের কাছে পৌঁছে যায়, কেননা আকাশ যতগুলো আস্তানা ধ্বংস করেছিল সবগুলো ডেভিলের ছিল। আব্বু, আমি খবর নিয়ে এসেছি। কী খবর, তাড়াতাড়ি বল। আব্বু, ওই ছেলে অথবা মেয়ে হবে, ওকে আমেরিকা থেকে আনা হয়েছে। তুই শুধু শিওর হয়ে বল, ছেলে না মেয়ে। এত সহজ না আব্বু, ওর নাম তো দূরের কথা, ওকে এখনো কেউ চোখেও দেখেনি। তাছাড়া ওই ছেলে মেয়ে কোন গ্রুপের হয়ে কাজ করে তাও জানি না, কোন পোশাকে আছে কেউ বলতে পারে না। কেন ও সবাইকে মেরে ফেলে? তুই এই কথা জানলি কিভাবে? তুমি এত কিছু না জানলেও চলবে, তুমি সাবধানে থাকবে। আমি খবর নেওয়ার চেষ্টা করছি। এইদিকে আকাশ মিশন শেষ করে ওই ছেলেগুলোকে ছেড়ে দেয় এবং চোখে কাপড় বেঁধে নিয়ে ভার্সিটিতে ফেলে দেয়। সন্ধ্যার দিকে আকাশ চলে আসে বস্তিতে। এই বস্তিতে আকাশ হয়তো আর অল্প কয়েকদিনের মেহমান, কিন্তু ইরার কথা মনে পড়তেই। ও শিট, মেয়েটা তো ওই রুমে একা একা গিয়ে দেখে এসে কী করে। ওর রুম থেকে বের হয়ে আকাশ ইরার রুমের সামনে চলে আসে। ওখানে এসে কড়া নাড়লেই ইরা কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। আপনি এত লেট কেন করলেন? কাজ ছিল সেজন্য। তো দুপুরে খেয়েছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আমার এক বন্ধু ও চাচাকে বলে আমার একটা কাজের ব্যবস্থা করেছে, তাই কিছুদিন পর আমি এই দেশ ছেড়ে চলে যাব। কেন যাবেন? আকাশের কথা শুনে ইরার মনটা খারাপ হয়ে গেল।
যাক, তাহলে তো ভালোই। আপনাকে অনেক মিস করব। ও, এই নিন রাতের খাবার, এইগুলো খেয়ে নেবেন। একটা কথা বলবো? কি কথা? আজকে রাতে আমার সাথে ঘুমাতে পারবেন কি? কি বলছেন? পাশে বলতে আপনি ওখানে, আমি এখানে। তাই বলে কিন্তু বস্তির লোকেরা দেখলে কি বলবে? কিছু হবে না, আসলে রাতে উঠতে সমস্যা হয় তো, সেজন্য আপনাকে থাকতে বলছি। আচ্ছা, তাহলে তাই হবে। তবে আমার উপরে কি এতটা ভরসা করা ঠিক হচ্ছে? ভরসা করতে পারছি বলেই তো থাকতে বলছি। তাহলে চলে আসবো। এইদিকে আকাশ ওর কাজকর্ম আস্তে আস্তে অনেক গুছিয়ে নিয়েছে। এইদিকে আকাশ ইরার সাথে এই কয়েকদিন থাকতে থাকতে ইরার প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তার সাথে ইরাও। এইদিকে আকাশের দেখাশোনা করার কারণে ইরা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন ইরা অনেকটাই সুস্থ, হাঁটতে পারছে আগের মতো। কিন্তু সুস্থ হওয়ার পর এখন আকাশের সামনে যেতে ইরা লজ্জা পাচ্ছে। কী জন্য লজ্জা পাচ্ছে তা না হয় পরেই জানবেন। এখন চলুন একটু ভার্সিটি থেকে ঘুরে আসি। আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যেতেই রোজা ডাক দেয়। আপনি আমাদের কেন ডেকেছেন? ওই, তুই চুপ থাক। ইরা, তুই সারাদিন আকাশের সাথে কি সব সময় ওর সাথে সাথেই থাকছিস? ব্যাপারটা কি? কোনো ব্যাপার নেই, আমি জাস্ট অসুস্থ ছিলাম, তাই উনি কয়েকদিন আমার দেখাশোনা করেছে। কেন, তোরা কি দুজনে একই ঘরে থাকিস? না, আলাদা আলাদা, কিন্তু একই বস্তিতে থাকি। এই, তোর সাথে আমার কিছু কথা আছে, তাই ইরা একটু সাইডে গিয়ে দাঁড়া। কি কথা বলতে পারে যে তার জন্য আমাকে সাইডে গিয়ে দাঁড়াতে হবে? এই, তোকে যেতে বলছি, যা। ইরা কিছুটা ভয় পেয়ে পাশে যায়, কেননা ইরা ভালো করেই জানে রোজা অনেক খারাপ মেয়ে। কিন্তু আকাশের সাথে কী এমন কথা থাকতে পারে তাই বুঝতে পারছে না ইরা। কিছুক্ষণ পর ওদের দিকে তাকিয়ে দেখে আকাশ ওখান থেকে চলে আসছে। কি বলেছিল রোজা? তেমন কিছু না। ওই দিন আকাশ বস্তির রুমে এসে ভাবতে থাকে। একদিকে আমি ভালোবাসি ইরাকে, অন্যদিকে রোজা ভালোবাসে আমাকে। কিন্তু আমি ইরার এখন আসল পরিচয় জানতে পারিনি। ওকে আসলেই ভালো মেয়ে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই সব কিছু না জানা অবধি আকাশ কোনো কিছুই বলতে পারছে না, কেননা ইরার উপরে আকাশের সন্দেহের জন্য কিছুই হচ্ছে না। এইদিকে আকাশ এই কয়েকদিনে ইরার উপরে যত্ন নেওয়া, ইরার ছোট ছোট আবদারগুলো কোলে নিয়ে হাঁটা, এইসব কিছু যে আকাশের অনেক ভালোই লেগেছে। এইদিকে আকাশের মিশন প্রায় শেষের দিকে। এখন শুধুমাত্র আকাশের যাওয়ার অপেক্ষায় আছে, কেননা বাকি কাজটা এই দেশের সরকারি করবে। পরের দিন আকাশ ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? আমি 3 দিন পর চলে যাবো এদেশ থেকে। কথাগুলো শুনে ইরার দু চোখ বেয়ে পানি পড়তে থাকে। এইদিকে রোজা ওখানে এসে বলে, কোথায় যাওয়া হচ্ছে আকাশ? তা আপনাকে কেন বলেছে? বারে, আমাকে না বললে কাকে বলবে? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কেন তা বোঝো না? দেখুন, আমি আপনার মতো মেয়েকে কখনো ভালোবাসবো না, তাই আমাকে ভুলে যান। তাছাড়া আমি কয়েকদিন পর এমনিতেই চলে যাব, তাই আমাকে ভুলে যাবেন। ইরা, ওঠো এখান থেকে। এইদিকে ওরা চলে আসে। ইরা চলে আসে বস্তিতে, আর আকাশ চলে যায় অফিসে, কেননা ওখানে ফাইলগুলো জমা দিতে হবে। এরপর বাকি কাজ ওরাই করবে। তাহলে তুমি চলে যাচ্ছ, তাই তো? জি স্যার, যাচ্ছি। এই নাও 20 কোটি, তোমার পেমেন্ট করে দিলাম অ্যাকাউন্টে। আকাশ ওই পাউন্ডগুলো নিয়ে চলে আসে। ওখান থেকে বস্তিতে এসে ব্যাগপত্র গুছিয়ে নেয়। ওই দিন রাতে আকাশ ইরার কাছে যায়, কিন্তু ইরা যে আকাশকে ভালোবাসে তা এখনও ইরা বলেনি। তার উপর আকাশ নিজেও সন্দেহ করার কারণে বলতে পারেনি। ওরা অনেকক্ষণ ওখানে আড্ডা দেয়, কিন্তু ভালোবাসা নিয়ে কোনো কথাই ওরা বলেনি। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরার রুমটা পুরোই খালি। ও রুম থেকে সব জামাকাপড় উধাও, শুধু টেবিলের উপরে একটা চিঠি ছিল। তাই আকাশ চিঠিটা হাতে নেয়, সাথে চিঠিটা পড়তে থাকে। প্রিয় আকাশ, আশা করি ভালো আছো। কিন্তু যখন রুমে এসে আমাকে পেলে না, তখন হয়তো একটু দুশ্চিন্তা লেগেছে, কিন্তু চিঠিটা পড়ার পর হয়তো আরও খারাপ লাগবে, কারণ আমি এই বস্তি ছেড়ে চলে গেছি অনেক দূরে। তবে যাওয়ার আগে অনেকবার তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই মাঝে মাঝে তোমাকে অধিকারটুকু দিয়েছি, যে অধিকার কোনো মেয়ে বিয়ের পর তার স্বামীকে দেয়, কিন্তু আমি তা তোমাকে আগেই দিয়েছি। কিন্তু তুমি আমার সেই ভালোবাসা বুঝতে পারোনি।
আমি চলে যাচ্ছি অনেক দূরে। সেখানে হয়তো আমাকে তুমি খুঁজে পাবে না, তুমিও আজকে চলে যাবে। সেজন্য আমি তোমার সামনে দাঁড়াতে পারবো না, তাই রাতেই বের হয়ে গিয়েছি। জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি করব? যদি একবার ভালোবাসি কথাটা বলতে, তাহলে আমি তোমাকে যেতে দিতাম না কোথাও। দুজনে কাজ করে ভালো জায়গায় থাকতাম, কিন্তু তা আর হলো না। জানি না কখনো আমাদের দুজনের দেখা হবে কি না। সব শেষে বলবো তুমি ভালো থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ, পারলে আমাকে ক্ষমা করে দিও। দেখো পাবেল, আমি আগেও বলেছি আমি রোজাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। এইদিকে রোজা ও পাবেল বস্তিতে আসে। ওই, তোর সাহস তো কম না? তুই রোজার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছিস। দেখো পাবেল, আমি আগেও বলেছি আমি রোজাকে ভালোবাসি না, আমি ইরাকে ভালোবাসি। তাহলে সে ইরা এখন কোথায়? ডাকো ওকে। জানি না কোথায়, আমার দেরি হচ্ছে, তাই আমাকে যেতে হবে। তা তো হচ্ছে না, এত তাড়াতাড়ি তোকে যেতে দিই কিভাবে? আমার প্রতিশোধ তো নিতেই হবে। কিসের প্রতিশোধ? ভুলে গেলি? প্রথম যেদিন এখানে এসেছিস ওই দিন আমাকে মেরেছিলি। আজকে তুই চলে যাচ্ছিস, তাই আমি তোকে মারবো। পাবেল ও লোকজনকে নিয়ে আকাশের উপরে আক্রমণ করে, কিন্তু আকাশের সাথে ওরা পেরে ওঠেনি। পাবেলকে ও মেরে ওখানে শুইয়ে দেয়। ওদের মেরে আকাশ এয়ারপোর্টে চলে আসে। ওখান থেকে প্লেনে করে ওর দেশে চলে আসে। ওখান থেকে আকাশ নিজের বাড়িতে চলে আসে। এই বাড়িতে কেউই থাকে না, শুধু আকাশই থাকে। এই বাড়িটা একদম সমুদ্রের ধারে। এখান থেকে পুরো আকাশটা দেখা যায়। এইদিকে আকাশ ওখানে শুয়ে শুয়ে ইরার সাথে কাটানো প্রতিটা মুহূর্তগুলো মনে করার চেষ্টা করছে। এইদিকে আকাশ ওর দেশে এসে কয়েকদিন রেস্ট করে ওর অফিসে যায়। অফিসে গেলেই সবাই আকাশকে ফুল দিয়ে বরণ করে। আকাশ নিজের রুমে চলে যায়, কিন্তু এখনও আকাশ অনেক আপসেট। ইরার কথা মনে পড়লেই আকাশের মনটা খারাপ হয়ে যায়। স্যার, আপনি এখন আপসেট কেন? তেমন কিছু নয়, তুমি নিজের কাজ করো গিয়ে। এইদিকে আকাশ ওই দেশের সিবিআই প্রধান। মাঝে মাঝে অনেক মিশনও আছে যেগুলো আকাশ নিজেই হ্যান্ডেল করে, কিন্তু আকাশের এমন মনমরা দেখে অনেকে অনেক কিছু বুঝতে পেরেও জিজ্ঞাসা করে না ভয়ে। এইদিকে আকাশের কাজকর্ম চলতে থাকে। ওইদিকে রোজাও চলে আসে আমেরিকায়, কেননা রোজা ওই দিন এয়ারপোর্টে গিয়ে আকাশের নাম দিয়ে টিকিট চেক করে জানতে পারে আকাশ আমেরিকায় আছে। তাই রোজাও সব কিছু রেডি করে চলে আসে এখানে। ওখানে অনেক খোঁজ নেওয়ার পর আকাশের সন্ধান পায়, কিন্তু আকাশের আসল পরিচয় এখনও জানতে পারেনি। পরের দিন আকাশের গাড়ির সামনে রোজাকে দেখতে পায় আকাশ, তাই গাড়ি থেকে নেমে। এই রোজা, তুমি এদেশে কি করে এলে? তোমাকে ভালোবাসি, তাই তোমার টানে চলে এসেছি। দেখুন, আমি আগেও বলেছি আমি আপনাকে কখনো ভালোবাসবো না। যাকে ভালোবাসো তাকে ভালোবাসি কি পেয়েছো? সে যাওয়ার আগে তোমাকে একবারও বলে যাওয়ারও প্রয়োজন বোধ করেনি, তাহলে কেন ওর জন্য নিজের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিবে? কে বলেছে আমি নিজের জীবন নষ্ট করে দিচ্ছি? আমার পথ ছাড়ুন। ছাড়বো না। তার আগে এটা বলো, এখানে এসে কি এমন কাজ করো যে 1 মাসে গাড়ি কিনতে পেলে, তাও এত দামি? তাই নাকি? দেখি কি করতে পারো। দেখুন, পথ ছাড়ো, জি স্যার, বলেন। নয়তো খারাপ হয়ে যাবে। পুলিশ, এদিকে এসো, এই মেয়েটাকে এখান থেকে সরাও। এই যে ম্যাম, এখান থেকে সরে দাঁড়ান। না, আমি সরবো না। ও, যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত সরবো না। রোজা না সরে দাঁড়ালে পুলিশ ওকে জোর করে পাশে সরিয়ে নেয়। এতে করে আকাশ ওর বাড়িতে চলে আসে। রোজা তো ঠিকই বলেছে, আমি কেন ওর জন্য অপেক্ষা করবো? তাই আকাশ সিদ্ধান্ত নেয় আবারও লন্ডনে ফিরে গিয়ে ইরাকে খুঁজে বের করবে। তাই আকাশ ওর অফিসে জানিয়ে দেয় কেউ যেন ওকে না খুঁজে। ওই দিন আকাশ রোজার সাথে দেখা করে রোজাকে সব বলে। আমি লন্ডনে আবার ফিরে যাচ্ছি। ওখানে যদি ইরাকে খুঁজে পাই তবে আমি ইরাকে বিয়ে করব, যদি না পাই তাহলে তোমার কথা ভেবে দেখব। ঠিক আছে, তবে আমি তোমার সাথেই যাব। ঠিক আছে। এইদিকে আকাশ রোজাকে নিয়ে লন্ডনে যাওয়ার জন্য ফ্লাইট রেডি করে। অন্যদিকে ইরা এখন বর্তমানে লন্ডনই আছে। ইরা এতদিন একটা মিশনে ছিল, মিশনটা ইরা শেষ করতে পারেনি। তাই ইরাকে অনেক লোকই খুঁজতেছে মেরে ফেলার জন্য। তাই ইরা ওই দেশে গা ঢাকা দিয়ে চলাফেরা করে,
কেননা ওকে ওই দেশের মেইন মাফিয়ার সাথে প্রশাসনের লোকজনও খুঁজতেছে। এখন এর কারণও আপনারা জানতে পারবেন, তবে একটু ধৈর্য ধরুন, ধীরে ধীরে সবটা বুঝতে পারবেন। এইদিকে আবারও লন্ডনে চলে আসে। লন্ডনে এসেই সবার আগে চলে আসে সিবিআই অফিসে। ওখানে আসাতে রোজা একটু বেশি অবাক হয়, তাই রোজা প্রশ্ন করে বসে। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? দরকার ছিল তাই এসছি। না মানে ওকে খোঁজার জন্য পুলিশের সাহায্য নিতে পারি। আগে ভিতরে চলেন, তারপর না হয় সব বলবো। ওরা অফিসের ভেতরে চলে যায়। ওখানে আকাশ রোজাকে একটা জায়গায় বসিয়ে রেখে ভেতরে বড় স্যারের সাথে দেখা করার জন্য চলে যায়। এইদিকে বড় স্যার আকাশকে দেখেই চিনতে পারে, তাই আকাশকে প্রশ্ন করে বসে। এ কি আকাশ, তুমি এখানে? তোমার তো এখন আমেরিকায় থাকার কথা, তাহলে তুমি এখানে কি করছো? স্যার, আমার একটা সাহায্য লাগবে। বলো আকাশ, কি সাহায্য লাগবে? তোমার জন্য আমার টিম সর্বদা কাজ করতে প্রস্তুত। আমাকে একটা মেয়ের সন্ধানে দিতে হবে। মেয়েটা নাম মীরা, কিন্তু কাজ করে তা জানি না। এমনকি ওই মেয়েটা আমার সাথে ভার্সিটিতে পড়তো, কিন্তু কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। আমাকে না বলে মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। মেয়েটার ছবি থাকলে দিয়ে যাও, আমি চেক করে জানাবো তোমাকে। এই নিন স্যার ওর ছবি। আমি তাহলে কয়েকদিন পর আসবো, আপনি একটু খুঁজে দেখবেন। দেখবো, কিন্তু তুমিও নিজের খেয়াল রাখবে, কারণ কি? কারণ অনেকে তোমার নাম জেনে গেছে এবং অনেকে তোমার ছবিও দেখেছে, তাই সাবধানে কাজ করতে হবে, কেউ যেন বুঝতে না পারে। তাহলে আমি আসি। স্যার বলেন, কোনো খোঁজখবর পেয়েছেন কি? কি হয়েছে স্যার? আকাশ ওখান থেকে চলে আসার সময় রোজাকে নিয়ে বের হয়ে যায়। যদিও রোজা অনেকবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু আকাশ কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি। ওরা ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ রোজাকে নিয়ে বের হয়ে যায়। এইদিকে যতই দিন যাচ্ছে আকাশের টেনশন যেন বাড়ছেই, তাই ওখান থেকে চলে আসে ওরা। এইদিকে ইরা একটা বাড়িতে আছে, না কারোর সাথে কথা বলতে পারছে, না বাড়ি থেকে বের হতে পারছে। এভাবে 5 দিন পর আকাশকে ডাকা হয় অফিসে। ওখানে এসে আকাশ। তাহলে এটা তো বলতে পারবেন ও কোন দেশের এবং কোন ফোর্সের হয়ে কাজ করে? আকাশ, ও তোমার দেশের এবং ও একজন এজেন্ট। যখন কোনো এজেন্ট কোনো মিশনে যায় তখন তার পরিচয় গোপন রাখতে হয়, কিন্তু এই মেয়েটা নিজের পরিচয় গোপন রাখতে পারেনি, কেননা ও কোন ছেলেকে ভালোবেসে ফেলেছে। তাই ওর পরিচয় ফাঁস হয়ে ওকে এজেন্সি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন এই দেশের পুলিশ ও মাফিয়ারা ওকে খুঁজছে, কিন্তু তুমি ওই মেয়েটাকে কেন খুঁজছো? কারণ ও যাকে ভালোবাসে সেই ছেলেটা আমি। ও আমার পরিচয় না জেনে আমাকে ভালোবাসে, কিন্তু ও চলে যাওয়ার আগে একবারও আমার কাছে ওর সমস্যার কথা বললো না। হয়তো ভেবেছে তুমি বস্তিতে থেকে ওর সাহায্য কি করে করবে। আমার একটা কথা রাখবেন। কি কথা? ওর ওপর থেকে মামলাটা তুলে নেন, এরপর বাকি কাজটা আমি করব। ওকে খুঁজে পেলে ওকে আমার দেশে নিয়ে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি এখান থেকে মামলা ক্যান্সেল করে দিচ্ছি। এখন মাফিয়ার হাত থেকে ওকে বাঁচাতে পারলে বাঁচাও, কারণ ও কোথায় আছে তা আমরা কেউ জানি না। ধন্যবাদ, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। ওই দিন আকাশ সে আগের বস্তিতে চলে আসে। ওখানে ইরা যে রুমে থাকতো ওখানে আসে। ওখানে এসে আকাশ রুমটাকে ভালো করে দেখতে থাকে। ওখানে আকাশ তেমন কোনো ক্লুই পায় না, শুধুমাত্র বিছানার নিচে কিছু ছবি পায়। ওই ছবিগুলোর পেছনের সিন দেখে আকাশ ইন্টারনেটে ওই জায়গাটা খুঁজে বের করে। ওখান থেকে আকাশ সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি পারে ওখানে গিয়ে ইরাকে খুঁজতে হবে। ওই দিন আকাশ ওখান থেকে চলে আসার জন্য বস্তি থেকে বের হয়, তখনই সামনে এসে পাবেল দাঁড়ায়। এ কি, তুই আবার এসেছিস এই বস্তিতে? তোর না অন্য দেশে যাওয়ার কথা? যাওয়ার কথা, কিন্তু কিন্তু কি? কিছু না। এখন বল তুই এখানে কেন? তা তোকে না জানলেও চলবে। এখন এখান থেকে সর, আমি বস্তিটা ভেঙে ফেলবো। আমি থাকতে তা তো হবে না। আমাকে কে আটকাবে? তুই? তাহলে শুনে রাখ, তাহলে আজকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। এই বলে ওরা আকাশকে মারতে আসে, কিন্তু আকাশও কম না, ওদের ইচ্ছে মতো মারতে থাকে। এইদিকে পুলিশ ওখানে চলে আসে। পুলিশ এসে আকাশকে ধরে নেয়। এদিকে আকাশের নামে অনেক ধরনের মিথ্যে মামলা দিয়ে দেয়, তা টিভিতে দেখাচ্ছে। ওই সময় ইরাও টিভি দেখছিল। ওই নিউজটা দেখে ইরা তো চমকে ওঠে, কেননা যেখানে আকাশ এখন অন্য দেশে থাকার কথা সেখানে কিনা আকাশ এখন লন্ডনে, তাও এখন পুলিশের কাছে। এই জন্য ইরার কান্না পাচ্ছে। এইদিকে ইরা কি করবে কিছুই বুঝতে পারছে না, কারণ পুলিশ এখন ইরাকে খুঁজতেছে, তাই ইরা নিজ থেকে কিছুই করতে পারছে না।
তাই ইরা ঠিক করে। ওরা আমার আকাশকে ধরে রাখতে পারবে না। আমি ওকে যে করেই হোক ছাড়াবো। দরকার হলে আমি ওই পুলিশ স্টেশনে যাব, তবু আমাকে জেলে যেতে হলে যাব, কিন্তু আকাশকে আমি জেলে থাকতে দিব না। এইদিকে ইরা ওখান থেকে বের হয়ে চলে আসে উকিল নিয়ে ওই পুলিশ স্টেশনে। ওখানে উকিল নিয়ে এসে দেখে জেলে কেউই নেই। তাই উকিল পুলিশের সাথে কথা বলে জানতে পারে আকাশকে নাকি এখান থেকে সিবিআই লোকেরা এসে নিয়ে গেছে। তাই ইরা আরও ভেঙে পড়ল। তবে ইরা আশ্চর্য হলো যে ওকে কেউ গ্রেফতারও করছে না সেজন্য, কেননা যেখানে ওকে দেখলেই মেরে ফেলার অর্ডার ছিল সেখানে কিছুই হচ্ছে না সেই জন্য। ওই দিন ইরা আবারও আগের জায়গায় এসে কাঁদতে থাকে। এই দিকে আকাশ। স্যার বুঝলাম না, যেখানে ওই পাভেলকে অ্যারেস্ট করার কথা সেখানে কিনা পুলিশ আমাকে গ্রেপ্তার করলো, তবে এতগুলো মামলা দিয়ে। আসলে রকির বাবার অনেক ক্ষমতা, সেজন্য পুলিশ রকিকে কিছু বলেনি, তাই ওর বাবার ক্ষমতার বলে ও এইসব কাজ করছে। কিন্তু ওকে আমি কি করে যে খুঁজে বের করবো কিছুই বুঝতে পারছি না। এইদিকে ওরা কথা বলতেছে, অন্যদিকে থানা থেকে সিবিআই অফিসে কল দেয়া হয়। জি বলুন, আমি সিবিআই হেড অফিসার বলছি। স্যার একটা কথা বলার ছিল। কি কথা? স্যার কথাটা হচ্ছে, আপনারা যে ছেলেটাকে আপনাদের জেলে নিয়ে গেছেন, ওই ছেলে জামিনের জন্য একটা মেয়ে এসেছিল। পরে যখন আমি আপনাদের কথা বলেছি তখন মেয়েটা ওখান থেকে চলে গেল। আচ্ছা, মেয়েটার কোনো ঠিকানা বা উকিলের কোনো নাম জানো কি? না স্যার, তবে উকিলের ভিজিটিং কার্ড আছে আমাদের কাছে। অনেক ভালো। এখন একটা কাজ করেন, যত তাড়াতাড়ি পারেন ওই উকিলকে আমাদের এখানে পাঠিয়ে দেন। জি স্যার, আমি তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি। এইদিকে পুলিশের সাথে কথা বলে আকাশকে বলতে থাকে। আকাশ, একটা মেয়ে তোমার খোঁজ নেওয়ার জন্য এসেছে পুলিশ স্টেশনে। কি বলেন? নাম কি মেয়েটার? ওই ব্যাপারে তো কিছু জানি না। কেন মেয়েটার নাম ওরা জানে না। তবে চিন্তা করো না, মেয়েটা যে উকিলকে ঠিক করেছে সে উকিলকে এখানে আসতে বলেছি। এটা অবশ্যই ভালো কাজ করেছেন। এবার ওই উকিলের মাধ্যমে আমরা পৌঁছতে পারবো। এইদিকে উকিল ফোন পেয়ে সিবিআই অফিসের দিকে আসতে থাকে। অন্যদিকে ইরাও ও রুমে বসে কাঁদতে থাকে, কেননা ইরা আকাশকে বাঁচাতে পারেনি সেই জন্য ওর অনেক কষ্ট হচ্ছে। এইদিকে উকিল সিবিআই অফিসে আসে, তখন উকিলকে ওদের বড় স্যারের রুমে পাঠিয়ে দেওয়া হয়। স্যার, আমাকে ডেকেছেন কি? ডেকেছি। স্যার, আমার গতকাল যে মেয়েটি তোমার সাথে পুলিশ স্টেশনে এসেছিল ওই মেয়েটি কোথায় এবং ওই মেয়েটির নাম কি? স্যার, ওই মেয়েটি কোথায় থাকে তা তো আমি জানি না, কিন্তু ওর নাম হচ্ছে ইরা। ইরার নামটা শুনে আকাশের বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। আচ্ছা, ওর নম্বর তো কাছে থাকবে। জি স্যার, এটা ওর নাম্বার। আকাশ নাম্বারটা নোট করে নেয়। নোট করার পর ওই নাম্বারের লোকেশন চেক করে। লোকেশন চেক করে আকাশ গাড়ি নিয়ে চলে যায় ওই ঠিকানায়। ওখানে গিয়ে আকাশ দেখে একটা পুরনো বাড়ি, তাই বাড়ির দিকে যেতে থাকে। বাড়ির দরজা টোকা পড়তেই ইরা কিছুটা ভয় পেয়ে যায়, কেননা এখানে মানুষ আসা তো দূরের কথা, কোনো জন্তুও তো এখানে আসবে না। তাই ইরা ধীরে ধীরে বন্দুক তাক করে দরজা খুলে দেয়। দরজা খুলে দিয়ে আকাশকে দেখে ইরার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। আকাশ গিয়ে ইরাকে জড়িয়ে ধরে, ইরাও আকাশকে জড়িয়ে ধরে। ইরা, তুমি এখানে কেন? আমি যে অসহায় হয়ে গেছি, আমি কখনো আমার দেশে ফিরতে পারবো না। চিন্তা করো না, আমি তোমার ফেরার ব্যবস্থা করে দেব। এখন চলো এখান থেকে। কোথায় যাব বলো তো? এখানকার সব পুলিশ আমাকে খুঁজছে, সাথে মাফিয়ার লোকজনও। তোমাকে ভাবতে হবে না, এখন চলো আমার সাথে। কোথায়? কিন্তু তুমি সিবিআই অফিস থেকে আসলে কিভাবে? তার উপর ওদের ব্যবহার করা গাড়ি। পরে বলবো, এখন ওঠো তাড়াতাড়ি। এইদিকে ইরা গাড়িতে উঠলে আকাশ গাড়ি চালাতে থাকে। এতে করে ওরা অনেক কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওরা সিবিআই অফিসে চলে আসে। আকাশ ইরাকে নিয়ে ভেতরে চলে যায়। ওখানে বড় স্যারের কাছে যায়। স্যার, ওকে নিয়ে এসেছি। আপনি একটা কাজ করেন, ওর জন্য পাসপোর্টের ব্যবস্থা করেন। হয়ে যাবে, তাহলে এই ফর্মটা পূরণ করে দিয়ে যাও, আর 5 দিন পর এসে নিয়ে যেও। আর পুলিশের কোনো সমস্যা হবে না। তুমি ফর্ম পূরণ করে দিয়ে আকাশের সাথে চলে যাও। ঠিক আছে। ইরা তাড়াতাড়ি করে ফর্ম পূরণ করে দেয়। ফর্ম পূরণ করা শেষ হলে আকাশ ওকে নিয়ে চলে আসে বস্তিতে, যেখানে ইরাও আকাশ আগে থাকতো। তবে এবার আকাশ ইরাকে নিয়ে চলে আসে আকাশের রুমে। ওখানে ওরা রুমে এসে আকাশ ওর সিক্রেট রুমে ইরাকে নিয়ে ঢুকে যায়। ওয়াও, কত সুন্দর এই রুম।
উপরে কি আর ভেতরে কি। হুম, ঠিক তাই। এখন তুমি এখানে থাকবে, 5 দিন তোমাকে কোথাও বেরোতে হবে না। তুমি এখানে থাকবে, সব কিছু আমি দেখবো। কিন্তু তোমার পরিচয় কি আকাশ, তা তো তুমি বললে না। আমেরিকায় গিয়ে না হয় আমি তোমার পরিচয়টা দেবো তোমাকে। তাই বলে এত লেট? কিন্তু তুমিও কি ওই দেশে যাবে? তা তুমি দেখতেই পাবে। এখন তুমি রেস্ট নাও। আমি বরং এই 5 দিনে অনেক কাজ আছে যা আমাকে এখন করতে হবে। কি কাজ? তোমাকে যারা ফাঁসিয়েছে ওদের তো শাস্তি দিতেই হবে। কিন্তু ওদের না শাস্তি দিতে গিয়ে তোমার না কোনো ক্ষতি হয়ে যায়? কিচ্ছু হবে না, তুমি এখানে থাকো, আমি ফিরে এসে কথা বলবো। এইদিকে আকাশ চলে আসে, অন্যদিকে ইরা ভেতরটা দেখতে থাকে। আকাশ প্রথমে রোজার সাথে দেখা করে, রোজার সাথে দেখা করে কিছুক্ষণ কথা বলে। এই অফিসে কেন? তাহলে তুমি ইরাকে পেয়ে গিয়েছো, তাই তো? হ্যাঁ, তাই আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। আর তার উপর আমি এখানে 5 দিন আছি। এই 5 দিন আমার কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করতে হবে। একটা কথা বলবো? কি কথা? তোমাকে সারা জীবনের জন্য পাবো না, কিন্তু এই 5টা দিন আমি তোমার সাথে কাটাতে চাই। এই 5 দিন অনেক বিপদ হতে পারে তোমার, তাই তোমাকে ওই বিপদের মুখে ফেলতে পারি না। তবুও আমি থাকতে চাই। রোজার অনেক জোরাজোরিতে আকাশ রাজি হয়ে যায়। ওই দিন আকাশ সব জায়গায় খোঁজ নিতে থাকে, কি করে ইরার ব্যাপারটা সবাই জেনে গেল এটা নিয়ে। এইদিকে একদিনে কোনো সূত্রই পেল না, তাই সন্দেহ হয়ে যাওয়াতে আকাশ রোজাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে আসে বস্তিতে। ওখানে ওর রুমে এসে সিক্রেট রুমে চলে আসে। ওখানে এসে দেখে ইরা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ইরাকে অনেক সুন্দর লাগছে। আকাশ খাবারের প্যাকেটগুলো পাশে রেখে ফ্রেশ হতে চলে যায়। ওখান থেকে এসে আকাশ ইরাকে ওর বুকের উপরে রাখে এবং খাবার খাওয়াতে থাকে। ইরাও ঘুমের ঘোরে খেতে থাকে। খাওয়া শেষ হলে আকাশ ইরাকে পানি খাইয়ে দেয়। পানি খেয়ে ইরার ঘুমটা ভেঙে যায়। তুমি আমি কোনো সমস্যা? এইভাবে না নিয়ে এইভাবেও তো নিতে পারতে। এরকম তো বাচ্চাদের শুয়ে খাওয়ায়, তুমি তো বাচ্চা না, তাই তোমাকে এরকম করে খাওয়ালাম। এখন তুমি এখানে ঘুমাও, আমি উপরের রুমে গিয়ে ঘুমাই। দুজনেই এখানে ঘুমাবো। বিয়ের আগে একই বেডরুমে? এর আগেও তো ঘুমিয়েছিলে, তাহলে এখন ঘুমালে কি হবে? যদি কিছু হয়ে যায় তখন কি হবে? যাই হয়ে যাক না কেন, আমি মেনে নিতে পারবো। তুমি এখন আমার সাথে ঘুমাবে। আকাশ আর কোনো উপায় না পেয়ে ইরার সাথে শুয়ে থাকলো। সকালে আকাশ ইরাকে ওর বুকে দেখতে পেল, কেননা ইরা আকাশের বুকের উপরে মাথা রেখে শুয়ে আছে। ইরাকে ওখান থেকে সরিয়ে আকাশ ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে চলে আসে, দেখে ইরা এখনও ঘুমাচ্ছে, তাই আকাশ নাস্তা বের করে রেখে দিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে 2 দিন আকাশ অনেকটা তথ্য জোগাড় করে ফেলেছে কে এর পেছনে থাকতে পারে। এভাবে অনেক খোঁজাখুঁজির পর আকাশ আস্তে আস্তে ওর লক্ষ্যে পৌঁছতে থাকে। রোজা, আবার লক্ষ্যে পৌঁছতে বেশি সময় লাগবে না। আমার মনে হয় এবার তোমাকে এখান থেকে যাওয়া প্রয়োজন। কি বলছো আকাশ? আমি তো চেয়েছি তোমার সাথে বাকি দিনগুলোও থাকবো। কিন্তু ওই দিনগুলো যে অনেক ভয়ঙ্কর, তা তো তুমি নিজেও দেখলে। তাতে কি, দরকার হলে তোমার জন্য মরতেও রাজি আছি। তোমাকে মরতে হবে না, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তাই যেন হয়। এইদিকে 2 দিন কেটে যায়। আকাশ ওর লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আকাশ আজকে জেনে গিয়েছে কারা ইরার এই অবস্থার জন্য দায়ী। আকাশ ওখানে যাওয়ার আগে রোজাকে আসিফের কাছে দিয়ে যায়। আসিফ, রোজাকে তোর আমারও তো রেখে গেলাম, ওর খেয়াল রাখিস। স্যার, উনি যেহেতু রাজি তাহলে আমার কিছু বলার নেই। আর হ্যাঁ, আমি ফিরে না আসা পর্যন্ত ওর খেয়াল রাখিস। আকাশ ওখান থেকে চলে আসে পাবেলের আস্তানায়, যেখানে ডেভিলও আছে। বাহ, তোর সাহস তো কম না। তাহলে খুঁজে খুঁজে আমাদের কাছে চলেই এসেছিস, কিন্তু এখান থেকে বেঁচে ফিরবি কী করে? ওটা আমার উপর ছেড়ে দে। তুই শুধু এটা ভাব, তুই বাঁচবি কী করে। কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারার হুমকি দেয়, তাও আমার সামনে? শুধু আপনার ছেলেকে কেন, আপনাকেও মারবো মিস্টার ডেভিল। তোর এত বড় সাহস, এখানে এসে কি না তুই আমাদের হুমকি দিচ্ছিস? এই, তোরা কে কোথায় আছিস? একে এখানেই মেরে ফেল। ডেভিলের কথায় ওরা আকাশকে মারতে আসে, কিন্তু আকাশ ওদের সবাইকে মারতে থাকে। ওদের এক এক করে সবাইকে প্রায় মেরেই ফেলে। এখন শুধুমাত্র বাকি আছে পাবেল ও ডেভিল। আকাশের সাথে ওদেরও মারামারি হতে থাকে।
ওরা গুলি করলে আকাশের হাতে লেগে গুলিটা বেরিয়ে যায়। এতে করে অনেক রক্ত বের হতে থাকে। আকাশ হাতটাকে পেঁচিয়ে নেয়। এরপর আকাশ ওখান থেকে একটা পিস্তল বের করে ওদেরকে মারতে থাকে। ওদের মারা শেষ হলে আকাশ ওখান থেকে বের হয়। ওখান থেকে বের হলে কিছু লোক আকাশকে নিয়ে হাসপাতালে আসে। ওখানে সবাই ছিল, রোজা, আসিফ, ইরা ও বড় স্যার। আকাশের হাতে ব্যান্ডেজ করে নিয়ে আসা হয়। এইদিকে আকাশ ওখানে শুয়ে আছে। কিছুক্ষণ পর ওরা সবাই আসে। এই নাও তোমার পাসপোর্ট। ওরা ইরার হাতে দিন, আমি আজকে দেশে ফিরে যাব। যাওয়ার আগে আসিফ, আমি চাই তুমি রোজাকে বিয়ে করো। মেয়েটা অনেক ভালো, আর রোজা আসিফ ছেলেটা অনেক ভালো। ওকে বিয়ে করে তুমি সুখে থাকবে। তুমি যেহেতু বলছো তাহলে আমি রাজি আছি। স্যার, উনি যেহেতু রাজি তাহলে আমার কিছু বলার নেই। তাহলে স্যার আমাদের যাওয়ার ব্যবস্থা করেন। এখান থেকে হেলিকপ্টার তোমাদের এয়ারপোর্টে ভেতরে নিয়ে যাবে, আর ওখান থেকে বিমানে করে আমেরিকায়। এরপর হেলিকপ্টার এসে আকাশ ও ইরাকে নিয়ে যায়। ওখান থেকে ওরা বিমানে গিয়ে বসে। ওখানে বসার পর ওরা কথা বলতে বলতে আমেরিকায় চলে আসে। ওখানে এসে আকাশ ইরাকে নিয়ে ওর বাসায় চলে যায়। এটা কার বাড়ি? কার? আমার বাড়ি। কি, এত বড় বাড়ি এটা তোমার? তার মানে তুমি এখানে থাকতে? জি ম্যাডাম, তুমি যদি চাও আমি তোমাকে আবার তোমার এজেন্সিতে ঢুকিয়ে দিতে পারি। না, আমি আর ওদের হয়ে কাজ করব না। আমার পরিচয় ফাঁস হওয়াতে ওরা যা করলো, এরপর আর ওদের সাথে যোগাযোগ করতে পারবো না। কিন্তু তুমি এখানে কি চাকরি করো? কালকে তুমি আমার সাথে গেলে দেখতে পারবে, কিন্তু তার আগে আমাদের বিয়েটা করে নিই। বিয়ের কথা শুনে ইরা কিছুটা লজ্জা পায়। তুমি যখন বলছো তখন তাই হবে। এইদিকে ওরা বিকেলে চলে আসে কাজী অফিসে। ওখানে ওরা বিয়ে করে। ওই রাতে ওদের বিয়ে হয়ে যায়। পরের দিন সকালে আকাশ ইরার চোখটাকে বেঁধে নেয়। এরপর গাড়ি চালিয়ে নিয়ে আসে আকাশ ওর অফিসের দিকে। অফিসের সামনে এসে চোখের বাঁধন খুলে দেয় ইরার সামনে তাকিয়ে। ওয়াও, তুমি সিবিআই অফিসার, তাও এখানকার? শুধু অফিসার না, এই অফিসের চেয়ারম্যান। কি? এখন ভিতরে এসো। আকাশ ভেতরে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ওখান থেকে ওরা বাসায় চলে আসে এবং সুখে শান্তিতে সংসার শুরু করে দেয়। এইভাবেই শেষ হয় একটা ছেলের সিবিআই অফিসার থেকে বস্তিতে থাকার কাহিনী। সমাপ্ত।